নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অভয়াকাণ্ড, একদিকে বন্যা, আমাদের সমস্ত খবরের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা প্রত্যেকেই সেদিকেই নজর দিয়ে আছি। সকাল থেকে অভয়াকাণ্ডে কি হয়, কাকে সিবিআই ডাকে বা কাকে ইডি ডাকে, কারণ দুর্নীতির তদন্তও তো হচ্ছে একসাথে, আমাদের সেদিকে নজর। অন্যদিকে বিভিন্ন জেলায় মানুষ বানভাসী হয়ে গেছে, সেদিকে নজর। মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসিকে চিঠি দিয়েছেন, রাজ্য সরকারের দুজনের প্রতিনিধি উইথড্র করেছে, সেই খবর তো আমরা একটা জানি। কিন্তু এসবের অলক্ষ্যে একটা খবর আমরা কিন্তু সেরকম খুব একটা নজরে রাখছি না, কি বলুন তো? না, আর আপনাদের ধোঁয়াশা বাড়াবো না। সেটা হচ্ছে বিজেপির এক সাংসদ ইদানিং চিঠি লেখার প্রবণতা তার খুব বেড়ে গিয়েছে, ক্রমাগত চিঠি লিখছেন। আমি জানি না উনি ইদানিং লাস্ট 2 মাসে যে কটা চিঠি উনি লিখেছেন, ওনার এত জীবনে উনি এত চিঠি সেখানে লিখেছেন কিনা। কাকে না চিঠি লিখছেন, একদম সিজিআই থেকে শুরু করে কাউকে ছাড়ছেন না। সমস্ত সেন্ট্রাল মিনিস্টারদের লিখছেন, সিজিআইকে লিখছেন, কড়া লম্বা লম্বা চিঠি। শেষ যে চিঠিটি তিনি লিখেছেন সেটা হচ্ছে পেঁয়াজের দাম বাড়া নিয়ে। সেই মন্ত্রী প্রহ্লাদ সিং যোশীকে উনি চিঠি লিখেছেন। আর গৌরচন্দ্রিকা বাড়িয়ে লাভ নেই, তা তিনি সাংসদ হচ্ছেন বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ইদানিং যদি আমরা যারা ধরুন খবরের চর্চা করি নিয়মিত, তাহলে দেখতে পারবো জ্যোতির্ময় সিং মাহাতোর চিঠি লেখার গতি কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আপনারা ভাবতে পারেন তো কি অসুবিধা, তো চিঠি তো লিখতেই পারেন, সাংসদের কাজ। না, নিশ্চয়ই তাই, সাংসদের কাজ তো চিঠি লিখতেই পারেন। কিন্তু একজন সাংসদ চিঠি লেখেন জেনারেলি তার এলাকায় কোনো রকম সমস্যা হলে, কিন্তু তার এলাকার বাইরে কোনো রকম সমস্যা বা সারা পশ্চিমবঙ্গের সমস্যা নিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো 2024 সালের আগে কিন্তু এতটা উৎসাহী চিঠি দেননি, কারণ উনি তো তার আগেও 5 বছর সাংসদ ছিলেন, আমি অন্তত দেখিনি। আপনাদের যদি নজরে পড়ে তো ভালো। তাহলে এবার পর্দাকে পিছিয়ে কে হয়, এটাই আসল জায়গা। কেন উনি এত চিঠি লিখছেন? জ্যোতির্ময় সিং মাহাতোর এত চিঠি লেখা বেড়ে গেল কেন? ধরুন বিজেপিতে 12 জন সাংসদ আছে, তাই তো? 12 জন সাংসদের মধ্যে একজন সাংসদ হচ্ছেন তাদের সভাপতি। এছাড়া অন্য যে সমস্ত সাংসদের আছেন আরো 10 জন সাংসদ, তারা তো এত চিঠি লিখছেন না। জ্যোতির্ময় যতটা অ্যাক্টিভ হয়েছেন, সুপার অ্যাক্টিভ বলা চলে, সেখানে দাঁড়িয়ে উনি যাতে সিজিআইকে চিঠি লিখেছেন যাতে আরজি করের মামলার তদন্ত ঠিকভাবে হয়। উনি নাড্ডাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চিঠি লিখেছেন। উনি চিঠি লিখছেন এই যে বললাম পেঁয়াজের ব্যবস্থা নিয়ে। উনি আরো নানা বিষয়, ইদানিং আমার সব চিঠির এখন মনেও নেই, নানা বিষয় আপনি যদি দেখেন জ্যোতির্ময় সিং মাহাতো লাস্ট 2 বছরের চিঠি নানাভাবে উনি চিঠি দিয়েছেন। কেন? বিজেপি যে আর কি যেভাবে দল, সেই দলে জেনারেলি আমরা যেটা দেখি, সেই দলে সভাপতি তাদের মুখ, আর এখানে আরেকজন হচ্ছে বিরোধী দলনেতা। শুভেন্দু নানা বিষয়ে চিঠি দেন, অমিত শাহ হোক বা অন্য মন্ত্রীদের হোক, আর সেখানে দাঁড়িয়ে চিঠিটা লেখেন হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে সুকান্ত মজুমদার। কারণ এই দুজনই যেহেতু একজন বিরোধী দলের নেতা, একজন সভাপতি, তারাই চিঠি চালাচালি করেন বা কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনেন বিভিন্ন বিষয়ে। তো হঠাৎ করে ইদানিং কেন জ্যোতির্ময় সক্রিয়? রাজ্য বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে হয়তো অক্টোবর বা নভেম্বরের মধ্যে সভাপতি বদল হবে। তো সেই সভাপতি বদল হওয়ার জন্য স্বাভাবিক, দেখুন রাজনীতিতে প্রত্যেকেরই উচ্চাসা থাকবে বা সবাই একটা গোলের দিকে লড়বেন, এদিকে তো কোনো অন্যায় নেই, কারণ প্রত্যেকেই মানুষ, তাদের আপগ্রেডেশন করে, সেটা যে কোনো ফিল্ডেই করে, রাজনীতিতেও করবে, পেশাদারি ক্ষেত্রেও করে, সব জায়গায় করে। ফলে অন্দরে কান পাতলে শোনা যায় যে জ্যোতির্ময় সিং মাহাতো আর কি এই চিঠির মাধ্যমে সেন্ট্রাল লিডারশিপের আরো বেশি করে নজরে উনি আসতে চাইছেন, এবং যে একটা অক্ষ বিজেপির এই অক্ষটা কাজ করে, সেটা এখন যারা বিজেপির বলা যেতে পারে বিজেপি রাজ্য নেতৃত্ব যারা চালাচ্ছে, সেই অক্ষটাও এই জ্যোতির্ময় সিং এর পেছনে আছেন। তারা কারা? তারা হচ্ছে তাদের অর্গানাইজেশনের সেক্রেটারি, তাদের আরেকজন অর্গানাইজেশনের মেম্বার,
আরেকজন জিএস, তিনি আর কি সাংবাদিকতা থেকে এসেছেন। তারপরে জ্যোতির্ময়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক প্রেসিডেন্টের। এরা মিলে আর কি ওখানে একটা অক্ষ হিসেবেই কাজ করে, এটাই বিজেপির অন্দরে গুঞ্জন। তো তারাই কি চাইছেন? কারণ এমনি যদি সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, একটা নয় দুটো দপ্তরে উনি রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন, ফলে স্বাভাবিকভাবেই যদি না তাকে আর কি মন্ত্রী এবং সভাপতি একসঙ্গে তিনি থাকতে পারেন না। ইদানিং আমরা দেখছি অভয়াকাণ্ডের পর উনি অনেক বেশি মন্ত্রিত্ব নয়, উনি অনেক বেশি ফোকাস করছেন রাজ্য সভাপতি হিসেবেই, তিনি পশ্চিমবঙ্গেই থাকছেন। কিন্তু প্যারালালি কিন্তু তিনি যেমন চিঠি দিচ্ছেন তেমনি অনেক বেশি সক্রিয় হয়ে গেছেন জ্যোতির্ময়। তাহলে এই যে আপনারা যদি এটা লবি বলেন বা কিছু বলেন, তারা কি অনেকভাবে জ্যোতির্ময় সিংকে সামনে প্রজেক্ট করছেন? তারা কি চান যে জ্যোতির্ময় সামনে থাকুক এই লড়াইতে? দেখুন, রাজনীতি হচ্ছে আপনি কিভাবে জিনিসটাকে দেখতে পারবেন, কিভাবে পারসিভ করতে পারবেন। এটা রাজনীতি মানে তো সবসময় সম্ভাবনার ক্ষেত্র, ফলে সবাই তার মতো করে গুটি সাজাতে সাজাতে থাকে। গুটি তো অনেক রকমের হয়, তো সবাই তার মধ্যে সাজাতে সাজাতে যায়। ফলে সেখানে জ্যোতির্ময় সিং মাহাতো কি হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেলেন? ওই কারণেই, যেহেতু একটা সম্ভাবনা আছে অক্টোবর নভেম্বর, কেউ দেখুন বিজেপিতে কবে হবে কি হবে কেউ জানে না। আমরা যখন এই প্রতিবেদন করছি হঠাৎ করে দেখতে পারি কালকেও একটা 4 লাইনের অরুণ সিং এর সই করা চিঠি বেরিয়ে যেতে পারে যে পশ্চিমবঙ্গের ইনি সভাপতি হিসাবে মনোনীত হলেন, হতেই পারে, কেউ জানে না। তো কিন্তু এই একটা সম্ভাবনা অক্টোবর বা নভেম্বরে হবে। আপাতত করবে না, কারণ অভয়া কাণ্ড নিয়ে এত বড় একটা আন্দোলন চলছে। এই অবস্থায় আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল সভাপতি বদল করবে, তাহলে কারণ সভাপতি বদল হওয়া মানেও নানা পরিবর্তন হবে, ফলে কোনো রাজনৈতিক দলই সেটা চাইবে না। ফলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওই সময়ের মধ্যে হবে, কারণ এখনো যেহেতু জগৎ প্রসাদ নাড্ডাও পদে আছেন, সেখানেও এখনো কোনো পরিবর্তন হয়নি। তো ওই লক্ষ্যে কিন্তু বলা যেতে পারে জ্যোতির্ময় সিং মাহাতো দৌড় শুরু করেছেন। এবার আসুন আর কারা কারা আছেন। দিল্লি সূত্রের খবর, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীও আছেন। শুভেন্দু অধিকারী নিজেও সভাপতি হিসাবে যে আগ্রহী নন এমন কোনো কথা শোনা যায়নি, কারণ আজকে উনি বিরোধী দলনেতা হিসাবে, তো সেখানে উনি রাজ্য সফর করেন, রাজ্য ঘোরেন। উনি উনি এখানে অন্যতম একটা বিরোধী ফেস, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভার ভেতরে শক্ত লড়াই দিচ্ছেন। একইভাবে বিজেপির কর্মীদের কাছেও কিন্তু তেমনি গ্রহণযোগ্য সেখানে। সেই জায়গায় শুভেন্দু অধিকারীও কিন্তু অন্যতম বলা যেতে পারে সভাপতি পদের দৌড়ে আছেন, এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, শুভেন্দু অধিকারীও আছেন। কিন্তু সেখানে অন্য একটা জায়গা সমস্যা, বা যাই হোক সেটা যদি দেখেন সমস্যা হিসেবে, কিন্তু শুভেন্দু যেহেতু বিরোধী দলনেতা, তাহলে শুভেন্দু অধিকারী কি দুটো পদ একসঙ্গে পাবেন? যদিও আমরা দেখি তেলেঙ্গানায় কিন্তু একই সঙ্গে তেলেঙ্গানায় যিনি সভাপতি একই সঙ্গে তিনি মন্ত্রীও ছিলেন তেলেঙ্গানার, তিনি কিন্তু বহুদিন পাবে তিনি কিন্তু দুটো পদই সামলেছেন তেলেঙ্গানায়, ফলে সেই জায়গায় কোনো অসুবিধা হয়নি। দেখুন, পার্টি যদি কাউকে মনে করে গ্রহণযোগ্য, সেখানে দাঁড়িয়ে তার উপর নির্ভর করতেই পারে। যেমন শুভেন্দু অধিকারীর ওপর 24-এর ভোটের আগে অনেক বেশি নির্ভর করেছিল বিজেপি না বলে বলা অমিত শাহ। শুভেন্দু অধিকারীর কথাতেই অনেক কিছু হয়েছে, অনেক প্রার্থী ঠিক হয়েছে শুভেন্দু অধিকারীর কথাতে। এবার বিজেপির 12টা আসনে 18 থেকে 12 হয়ে যাওয়ায় শুভেন্দু অধিকারীকেই অনেকে দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। পরবর্তীকালে যখন বিধানসভার উপনির্বাচন হলো, শুভেন্দু কিন্তু বলেছিল আমি কোনো প্রার্থী ঠিক করার মধ্যে নেই, আমি নিজের পয়সায় প্রচার করব, দলকেও খরচা দেওয়ার দরকার নেই। ফলে শুভেন্দুর সেখানে বলা যেতে পারে কিছুটা তো সেটব্যাক হয়েই ছিল, যে তার যেভাবে তার উপর সব ছেড়ে দিয়েছিল দল, যদি জিতে যেত তাহলে শুভেন্দু অধিকারী যদি 18টার উপর 19টা আসনে বেরোতে পারতেন, ফলে শুভেন্দু অধিকারী দিল্লির রাজনীতিতে বা দিল্লির নেতাদের কাছে তার কদর অনেকটা বেড়ে যেত। তো সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীও কিন্তু আছেন। এবার আসা যাক, ওই যে বললাম সুকান্ত মজুমদার অনেক বেশি কনসেন্ট্রেট করছেন এখন রাজ্যে, সেখানে এবং
রাজ্য থেকে যা খবর, অনেক রিপোর্টও গেছে দিল্লিতে, রাজ্যের দাবি অনুযায়ী এই যে আন্দোলন বিজেপি যথেষ্ট ভালোভাবে করছে। বিজেপির কর্মীরা 2024 হারের পর যেরকম ধাক্কা খেয়েছিলেন, সেই কর্মীদের অনেক দূর মোটিভেট করা গেছে, তারা অনেক রাস্তায় নামছেন। তো সেখানে দাঁড়িয়ে এখন জানি না এই যে রিপোর্ট পাঠিয়েছে সেন্ট্রাল, সেটা কতটা গ্রহণ করবে বা কতটা গ্রহণ করবে না সেটা জানি না, কিন্তু স্বাভাবিকভাবে তারা ওই রিপোর্টটা পাঠিয়েছেন যে বিজেপি খুব আর কি চেগে গেছে। 24-এ যে বিজেপি শুয়ে পড়েছিল অনেকটাই, কর্মীরা ঘর থেকে বেরোতে চাইছিল না, এরকম একটা সেটব্যাকের পর সেই বিজেপি অনেকটা চেগে গেছে। এবার দেখার যে সেন্ট্রাল লিডারশিপ সুকান্তকে সেটা করেন না, তাকে মনে করেন আছে মন্ত্রিসভাতেই থাকবে। এবার এটা তো গেল যদি আর কি ছেলেদের হয়। তো এখনো পর্যন্ত বিজেপির অন্দরে এরকমও খবর আছে যে বিজেপি এবার কোনো সভাপতি পদে কোনো মহিলা মুখ করবে না। তো কারণ উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভোট ব্যাংক কিন্তু মহিলা ভোট ব্যাংক, যে মহিলা ভোট ব্যাংক এবং মুসলিম ভোট ব্যাংক মমতার অন্যতম দুটো উপাদান, যে একের পর এক লক্ষ্মীর ভাণ্ডার বা নানা রকম কন্যাশ্রী, যুবশ্রী, নানা রকম প্রকল্প দিয়ে মমতা তার ভোট ব্যাংক অটুট রেখেছেন, মহিলা ভোট ব্যাংক। তাহলে বিজেপি আজকে কোনো মহিলাকে সামনে রেখেই কি এই মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে চাইবে? কারণ বিজেপি, সেটাও কিন্তু বিজেপির অন্দরে একটা গুঞ্জন আছে। এবং বিশেষ করে অভয়ার মৃত্যুর পর আজকে আমরা কি দেখেছি, রাজ্য জুড়ে গণ আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনে কিন্তু মহিলারাই মুখ, তাই তো? সেই আন্দোলনে যদি মহিলারা মুখ হয়, তাহলে বিজেপি কোনো কি মহিলাকে সামনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোটকে নিজেদের দিকে টানার জন্য? এটা কিন্তু অন্যতম বড় বিষয়, এবং দেখার সেই সিদ্ধান্ত তারা নেবেন কিনা, ফলে মহিলা মুখ তারা রাখবেন কিনা। এখন মহিলা মুখ পশ্চিমবঙ্গে 2-3 জনই আছেন, তাদের মধ্যে থেকেও নিশ্চয়ই বিজেপি তার মধ্যে থেকে বেছে নেবে পশ্চিমবঙ্গে যারা প্রথম সারিতে আছেন। কিন্তু আবারও বললাম, লক্ষ্য রাখুন সব। এরপরে জ্যোতির্ময় সিং মাহাতো ঠিক কাকে চিঠিটা লেখেন। অলরেডি পেঁয়াজ নিয়ে লেখা হয়ে গেছেন। পরের ইস্যুটা কি? পরের ইস্যুটা রোজ একটা ইস্যু এলেই আপনারা যেমন রোজ অভয়ার তদন্ত কতদূর এগুলো খবর নেবেন, বন্যায় কতদূর এগুলো খবর নেবেন, যে ত্রাণ ঠিকভাবে পৌঁছালো তাকে খবর নেবেন, রোজ সকালে কিন্তু আরেকবার দেখবেন জ্যোতির্ময় সিং মাহাতো কি নতুন কোনো চিঠি লিখলো। আমি তো নজরে রাখবো, আপনারাও রাখুন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।